ভারত সরকারের কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা গতরাতে ধেমাজির শিলাপথারে উপস্থিত হয়ে লাচিত দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাঁওতাই আহোম ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শিলাপথারের মাঝগাঁওস্থিত রাস মন্দির প্রাঙ্গণে আয়োজিত লাচিত দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্ঘেরিটা। নিজের বক্তব্যে তিনি মন্তব্য করেন যে লাচিত বরফুকন কেবল আহোম বা অসমিয়াদের নয়, সমগ্র ভারতেরই একজন মহান বীর। তিনি আরও বলেন, লাচিত বরফুকন এবং চাউলুং চুকাফাই স্থাপিত বর অসম এর মহান নক্ষত্র হিসেবে স্মরণ করা উচিত। 6 জনগোষ্ঠীর জনজাতিকরণের প্রসঙ্গে যখন গোটা রাজ্যে এই বিষয়টি নিয়ে উত্তেজনা চলছে, তখন কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি বলেন, একজন আহোম সম্প্রদায়ভুক্ত ব্যক্তি হিসেবে তিনিও আহোমদের জনজাতিকরণ চান এবং আহোম জনগোষ্ঠী সর্বস্তরের সমবিকাশ ও একতা কামনা করে। তিনি আরও বলেন, 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ শুধু আহোমদের নয়, প্রতিটি অসমিয়ারই দাবি। বর্তমানে অসমে বিদ্যমান যেসব জনজাতি রয়েছে, তাদের এক বিন্দুও ক্ষতি না করে জনজাতিকরণের প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে সরকার কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। ক্ষমতার অহংকারে মত্ত হয়ে এক অবসরপ্রাপ্ত আমলা কর্তৃক সাংবাদিক ও সাংবাদিকের শিশু সন্তানের জীবন নিয়ে হুমকি দেওয়ার ঘটনায় আজও রাজ্য জুড়ে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। বাক্সা জেলার মুছলপুরের কাছে নিকাচি জেলের বাইরে সংঘটিত এক অপ্রীতিকর ঘটনার খবর প্রচারের সময় প্রাক্তন আমলা হিতেশ দেব শর্মার পুত্র, পুলিশ কর্মকর্তা গীতার্থ দেব শর্মা, লাঠিচালনার দৃশ্য প্রচারের প্রসঙ্গে বোজালির সাংবাদিক রানা ডইকা ও তার পরিবারকে ফোন করে হত্যার হুমকি দেওয়ায় ব্যাপক প্রতিবাদের সৃষ্টি হয়। এ ঘটনার পর সাংবাদিক রানা ডেকা হিতেশ দেব শর্মার বিরুদ্ধে পাঠশালা থানায় এফআইআর দায়ের করেন। এফআইআর দায়েরের পর অবসরপ্রাপ্ত আমলা এবং এনআরসির প্রাক্তন সমন্বয়ক হিতেশ দেব শর্মার উভা আকারহাটি বাসভবনে বোজালি পুলিশ তলবি নোটিশ পাঠায়। গীতানগরস্থিত সেই বাসভবনে পাঠশালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বোজালি পুলিশের ডিএসপি মৃগাক্ষী দাসের নেতৃত্বে যাওয়া পুলিশ দল তলবি নোটিশ জারি করে। এরপর আজ সকালে হিতেশ দেব শর্মা পাঠশালা থানায় হাজির হন। তিনি সকাল 10টায় থানায় উপস্থিত হন। থানায় প্রবেশের সময় সাংবাদিকেরা তাকে হুমকির বিষয়ে প্রশ্ন করতে চাইলেও তিনি কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি পুলিশের জিজ্ঞাসাবাদে অংশ নেন। খবর লেখার সময় পর্যন্ত বোজালি পুলিশের শীর্ষ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করে চলেছেন। পাশাপাশি পাঠশালা থানায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কটন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের উদ্যোগে আজ বিশ্ববিদ্যালয়ের 311 নম্বর আলোচনাক্ষে দ্বিতীয় ড. ভগবান গোস্বামী স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয়। কটন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বরেণ্য অধ্যাপক প্রয়াত ড. ভগবান গোস্বামীর স্মৃতিতে এই বক্তৃতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বরগীত পরিবেশন করেন বিভাগের শিক্ষার্থী দিশা হাজরিকা এবং হরিপ্রসাদ চেতিয়া। প্রয়াত অধ্যাপক ভগবান গোস্বামীর প্রতিচ্ছবিতে প্রদীপ প্রজা হসন্ত আকার ল করেন কটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রমেশ চন্দ্র ডেকা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হীরেন ডেকা, নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট চিন্তাবিদ সাংবাদিক ড. সমুদ্র গুপ্ত কাশ্যপ, বিভাগীয় প্রধান ড. অকুণ্ঠিতা বরঠাকুর সহ প্রয়াত অধ্যাপকের পরিবারের সদস্যরা। শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় প্রধান ড. অকুণ্ঠিতা বরঠাকুর ড. ভগবান গোস্বামীর জীবন ও কর্মের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানে ভাষণ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রমেশ চন্দ্র ডেকা। তিনি ইতিহাস চর্চার গুরুত্ব তুলে ধরেন। মূল বক্তৃতায় গুয়াহাটির ঐতিহ্য উদযাপন শীর্ষক বিষয়ে তথ্যসমৃদ্ধ বক্তব্য প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক চিন্তাবিদ এবং নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সমুদ্র গুপ্ত কাশ্যপ। তিনি বলেন, গুয়াহাটির ইতিহাস প্রায় 3000 বছরের পুরনো। রামায়ণ মহাভারতের সময় থেকেই গুয়াহাটিতে মানুষের বসতি ও এক নগরীর বিকাশের প্রমাণ পাওয়া যায়। ইতিহাসের দীর্ঘ সময়ে বিভিন্ন পর্যায়ে ভৌগোলিকভাবেও গুয়াহাটিতে নানা পরিবর্তন এসেছে। বক্তাগণ বহু ঐতিহাসিক তথ্য উল্লেখ করে সংক্ষিপ্ত হলেও সমৃদ্ধ বক্তব্য উপস্থাপন করেন। শ্লাঘার শ্রেয়ে বক্তৃতানুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ময়ূর বরা, বিভাগের প্রাক্তন প্রধান ড. ঋতু থাউচেন, কটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, ড. ভগবান গোস্বামীর পরিবারের সদস্য সহ বহু বিশিষ্ট ব্যক্তির উপস্থিতি ছিল। হাইলাকান্দি জেলার আলগাপুর পুলিশ আবারও সফল অভিযান পরিচালনা করেছে। অবৈধ মাদক পরিবহনের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কুখ্যাত মাদক ব্যবসায়ী দিলওয়ার হোসেন লস্করকে গতরাতেই আলগাপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি আলগাপুর বর্ণনগরে।
এবং তিনি প্রয়াত সিদ্দিক আলী লস্করের পুত্র। পুলিশ সূত্রে জানা গেছে, 5 গ্রাম দিক থেকে একটি পেট্রোল চালিত অটোরিকশা আসছিল, যা অবৈধ মাদক বহন করছে বলে সন্দেহ ছিল। অটোর রেজিস্ট্রেশন নম্বর AS24AC1337। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আগেই ওই গাড়িটির ওপর নজর রাখছিল। অটোটি আলগাপুর কোঅপারেটিভ সোসাইটির সামনে পৌঁছালে ওসি আলগাপুর দিমাশা ব্রহ্মার নেতৃত্বাধীন দলটি যানটি আটক করে এবং দিলোয়ারকে গ্রেফতার করে। অভিযান চলাকালে পুলিশ অটোরিকশা থেকে 130 বোতল নিষিদ্ধ কফ সিরাপ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আসামিকে আলগাপুর থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশের সন্দেহ, এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। পুরো নেটওয়ার্ক শনাক্ত করতে তদন্ত তীব্র করা হয়েছে। সফল এই অভিযানের জন্য স্থানীয় জনসাধারণ পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন। উত্তর পূর্ব বদরপুর সমবায় সমিতি লিমিটেডের পরিচালন পর্ষদ নির্বাচন হবে আগামী 7ই ডিসেম্বর। এই নির্বাচন হবে বদরপুর থানা এলাকার অ্যাংলারবাজার পাবলিক হাই স্কুলে। সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট প্রক্রিয়া চলবে। পরিচালন পর্ষদের নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক যোগ্য সদস্যরা আগামীকাল অর্থাৎ 26শে নভেম্বর সকাল 11টা থেকে 2টা পর্যন্ত সমিতির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। ওই দিন বিকেল 3টা থেকে 4টার মধ্যে মনোনয়নপত্র পরীক্ষা করা হবে। বৈধ প্রার্থীদের প্রতীক চিহ্ন ওই দিন 4টা থেকে বটন করা হবে। নির্বাচন সংক্রান্ত বিশদ বিবরণ সমিতির কার্যালয়ে পাওয়া যাবে। উত্তর পূর্ব বদরপুর সমবায় সমিতি লিমিটেডের সচিব হুসেন আহমদ পরিচালন পর্ষদ নির্বাচনের জন্য এক বিজ্ঞপ্তি জারি করেছেন। গতকাল স্থানীয় ওয়াফ এস্টেটগুলির মুতাওয়াল্লি এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সম্পাদকদের সাথে কেন্দ্রীয় উমিদ পোর্টাল এর বাস্তবায়ন বিষয়ে আলোচনা করতে কাছাড়ের জেলাশাসকের কার্যালয়ের নতুন সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের পৌরোহিত্য করেন অসম সরকারের মাননীয় মন্ত্রী শ্রীমতী নন্দিতা গোর্লোসা মহাশয়া। ওই বৈঠকে কাছাড়ের জেলাশাসক শ্রীযুক্ত মৃদুল যাদব ভাউপ্রসে, ডিমা হাসাও জেলার জেলাশাসক শ্রীযুক্ত মুনীন্দ্র নাথ নাগেটে এবং শ্রীভূমির জেলাশাসক শ্রীযুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী ভাউপ্রসে সহ 4টি জেলার ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকের আলোচনায় এযাবৎ অগ্রগতি পর্যালোচনা, সম্ভাব্য প্রতিবন্ধকতাগুলি চিহ্নিতকরণ এবং 5ই ডিসেম্বর 2025 এর মধ্যে উমিদ পোর্টালে কার্যক্রমের সময়োপযোগী ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণে মনোনিবেশ করা হয়।